এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা টাটা গ্রুপের একটা অচেনা স্টকের সঙ্গে পরিচয় করে দেওয়া হবে। তো এই স্টকটি একেবারেই ছোট মাইক্রো ক্যাপ ধরনের স্টক। এই স্টকটিকে নিয়ে কমই আলোচনায় এটা রয়েছে, কমই ফোকাসে রয়েছে। তো টাটা গ্রুপের কিন্তু একটা সুনাম রয়েছে। তারা যে ব্যবসাই করে না কেন, সেই ব্যবসা কিন্তু তারা আলটিমেটলি সেই ব্যবসাকে একটা পজিশনে নিয়ে যায়। একটা কোম্পানি, যে কোম্পানি তাদের রয়েছে, যে কোম্পানিগুলোকে তারা অ্যাকোয়ার করেছে বা যে কোম্পানিগুলো তাদের আর কি, আলটিমেট কিন্তু লেফট টু রাইট শেষ পর্যন্ত উপরের দিকেই ওঠে। আপনি সমস্ত তাদের কোম্পানিগুলো টাইটান, টাটা স্টিল, টাটা কেমিক্যাল, টাটা কনজিউমার, টাটা এলেক্সি, ভোল্টাস, ট্রেন্ড, র্যালিস ইন্ডিয়া, এরকম প্রচুর প্রচুর কোম্পানি তাদের রয়েছে, টাটা টেকনোলজি, টাটা টেলি সার্ভিস। তো প্রত্যেকটি যে ভালো পারফরমেন্স দিচ্ছে আপাতত সেরকম কিন্তু না, কিন্তু টাটার ওপর একটা কিন্তু ভরসা সেটা থেকেই যায়। তো মানে আজকের ডেটে টাটা গ্রুপের কয়েকটা কোম্পানি যেগুলো খুব একটা ভালো রকম পারফরমেন্সের মধ্যে নেই, টাটা টেলি সার্ভিসের মতো কোম্পানি বা যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে সেটাও খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই। কিন্তু যেহেতু টাটা গ্রুপ, সেহেতু কিন্তু একটা আশা বা ধারণা একটা থেকেই যায় যে এই টাটা গ্রুপে যেহেতু কোম্পানি, এই কোম্পানিটি কিন্তু ভবিষ্যতে গ্রোথ হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই কোম্পানি প্রফিটেবল বা বড় কোম্পানিতে পরিণত হওয়ার যথেষ্ট গুণাবলী রয়েছে। তার মধ্যে একটা প্রধান যেটা গুণ, সেটা টাটা গ্রুপের কোম্পানি, এটা তাদের কিন্তু প্রধান গুণ। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সেই স্টকটির পরিচয় করিয়ে দেবো। তো সেটা একটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। তো চলে আসি সেই কোম্পানিটির পরিচয়। তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে টিআরএফ লিমিটেড। এটা টাটা এন্টারপ্রাইজ লেখাই আছে নিচে, টিআরএফ লিমিটেড। তো এই কোম্পানির যদি দেখেন বিজনেস, এরা বিভিন্ন ধরনের বিজনেস করে। স্টিল সেক্টরে মাইনিং নিয়ে কাজ করে, পাওয়ার, তারপরে স্টক ইয়ার্ড, এরকম বিভিন্ন সেগমেন্টে কিন্তু তারা কাজ করে। এদের যদি সার্ভিসও রয়েছে, লাইফ সাইকেল সার্ভিসেস, বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং সার্ভিস, এরকম কিন্তু তারা সার্ভিসও প্রোভাইড করে এবং তারা প্রচুর প্রজেক্টও অলরেডি করেছে। এবং এই কোম্পানির যদি আপনি দেখেন, এদের যে ক্লায়েন্টগুলো খুব বড় বড় ক্লায়েন্ট, যারা স্টিল সেক্টরে কাজ করে, বিশেষ করে পাওয়ার সেক্টরে কাজ করে, এরকম প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং বড় বড় ক্লায়েন্ট দেখুন, এনএমডিসি, পিসিএল, তারপরে আপনার এনটিপিসির মতো কোম্পানি, টাটা পাওয়ারের মতো কোম্পানি, টাটা স্টিলের মতো কোম্পানি এদের ক্লায়েন্ট রয়েছে। তারপরে এপিসিপিএল, আপনার ভেল, তারপরে ডিভিসি, এরকম বড় বড় কোম্পানি রয়েছে। আপনি যদি দেখেন এদের বড় কিন্তু রয়েছে তাদের যে ক্লায়েন্টগুলো আর কি, জিন্দাল স্টিল পাওয়ার, তারপরে ভূষণ রয়েছে, এরকম বড় বড় ক্লায়েন্ট রয়েছে। তো একটু ডিটেলসেই দেখে নেব এই বিজনেসটা, যেহেতু একটিমাত্র স্টকটি মানে এটাকেই শুধু কভার করা হচ্ছে। এটা 1962 সালে এটা ইনকর্পোরেটেড হয়েছিল, বহুত দিনের কোম্পানি। তো এই কোম্পানিটির যদি বিজনেস দেখে নেন, এটা টাটা গ্রুপের কোম্পানি, মানে 34% স্টেক, মানে প্রোমোটারে গিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। প্রোমোটার হোল্ডিং আমি দেখাবো, দেখলে সেখানে কিন্তু টাটা গ্রুপের মানে টাটা গ্রুপের হোল্ডিং রয়েছে। তো এরা ইলেকট্রোমেকানিক্যাল জবস করে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার এবং ফেব্রিকেশনের কাজ করে, লাইফ সাইকেল সার্ভিস এবং অ্যালাইড সার্ভিস সেগুলোতে এরা কাজ করে। বিজনেস ডিভিশন যদি দেখেন, প্রজেক্ট ডিভিশন রয়েছে, প্রোডাক্ট ডিভিশন রয়েছে। প্রজেক্ট ডিভিশনের মধ্যে ইট ইজ এঙ্গেজড ইন ডিজাইন, ম্যানুফ্যাকচার, সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অফ কাস্টমাইজিং ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি সাচ অ্যাজ পাওয়ার, স্টিল, সিমেন্ট, পোর্ট, মাইনিং, এসব বিভিন্ন সেক্টরে কিন্তু তারা কাজ করে। তারপরে প্রোডাক্ট ডিভিশন যদি দেখেন, তাদের ওই যে প্রোডাক্ট ডিভিশন যেটা দুটো দেখানো হলো আর কি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট তাদের রয়েছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বিং লোকেটেড, এটা জামশেদপুরে যেটা রয়েছে। তো এরা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে করে, যেমন শাটেল কনভেয়ার, তারপরে ট্র্যাপফ্লো স্ক্রিন, ভাইব্রোপ্লাস স্ক্রিন, ইম্প্যাক্ট ক্রাশার, এরকম কিন্তু ইকুইপমেন্ট তারা তৈরি করে। তারপরে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে, যেটা বলা হলো। তো এদের ইউজার ইন্ডাস্ট্রি যদি দেখেন, স্টিল প্ল্যান্টগুলো, বিশেষ করে পাওয়ার এবং স্টিল প্ল্যান্টগুলো এদের যে প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করে সবচেয়ে বেশি। তারপরে সিমেন্ট, পোর্ট, ফার্টিলাইজার এবং মাইনিং সেক্টরে কিন্তু এরা কাজ করে, মানে সে ধরনের যে সেক্টরগুলো এদের কাজকে অ্যাকোয়ার করে। তো এই কোম্পানির যদি ক্লায়েন্ট বেস দেখেন, প্রচণ্ড স্ট্রং দেখানো হলো, যে টাটা পাওয়ার, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এগুলো মেইন যে কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট। তারপরে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এরকম বড় বড় ক্লায়েন্ট রয়েছে। তো এই কোম্পানির
রেভিনিউ জেনারেশন যেটা 2023 অনুযায়ী 1240 মেট্রিক টন ফিনিশড গুডওয়্যার ম্যানুফ্যাকচারিং টিএসএল। তো যাই হোক, এগুলো ডিটেলস রয়েছে আর কি, তত আমাদের ডিটেলস দরকার নেই। এরা ইদানিং তাদের যে ঋণ ছিল আর কি, সেটা ঋণটা মিটিয়ে দিয়েছে। আর একটা ডাইভেস্টমেন্ট তারা করেছে আর কি, এটা 2023-এ কোম্পানি হোললি ওন্ড ফরেন সাবসিডারি যেটা ছিল টিআরএফ সিঙ্গাপুর লিমিটেড প্রাইভেট লিমিটেড divested its stake held in Dutch Lonka ট্রেইলার ম্যানুফ্যাকচারার্স লিমিটেড শ্রীলঙ্কার একটা কোম্পানিকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। হোললি ওন সাবসিডারি ছিল আগে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। তো যাই হোক, এই কোম্পানিটির বিজনেসটা দেখলেন, বিজনেস স্ট্রাকচারটা কী রয়েছে এদের যদি আপনি দেখেন, কোন কোন সেগমেন্টগুলো ব্রেকআপগুলো যদি দেখেন, একটা ব্যাপারে কিন্তু মার্কেট লিডার এরা দেখুন, হ্যাভি মেশিনারিতে মার্কেট লিডার কিন্তু শ্রীলঙ্কায়। দেখুন হেভি মেশিনারি 34% মার্কেট শেয়ার তাদের দখলে শ্রীলঙ্কার মধ্যে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট রয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন যে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং সুপারভিশন, সেখান থেকে ম্যাক্সিমাম তাদের যে প্রোডাক্ট এবং সার্ভিস রয়েছে। তারপরে মিসলেনিয়াস আদার্স থেকে বাকিটা রয়েছে আর কি, 88% মতো কিন্তু এগুলোই রয়েছে যেগুলো বলা হলো আর কি। তাদের মেইন বিজনেস কনস্ট্রাকশন, কন্ট্রাক্টস অ্যান্ড রিলেটেড সার্ভিস থেকেই তাদের বেশি রেভিনিউটা আসে, মানে সমগ্র রেভিনিউটা আসে বলা যায়। তো এদের গোটা বিজনেসটাই কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে, ডোমেস্টিক লেভেলেই রয়েছে। তো এখন চলে আসি এর ডেটাগত দিকগুলো দেখলে ক্লিয়ার হবে এর ব্যাপারগুলো কী রয়েছে। দেখুন মাত্র 550 কোটির মার্কেট ক্যাপিটাল, মানে খুবই ছোট ধরনের কোম্পানি, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও দেখুন, এটা ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে, 15 কাছাকাছি রয়েছে। বুক ভ্যালু নেগেটিভে রয়েছে, 500 এর বর্তমানে 500 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। আচ্ছা, এই কোম্পানির যদি আপনি দেখেন, এখানে পজিটিভ নেগেটিভ সব ধরনের দিকই খুঁজে পাবেন। আপনি যদি এদের সেলস প্রফিটেবিলিটিতে যান আর কি, 2020-তে এদের সেলস হতো 185 কোটি, তারপরে 114 কোটি, 127 কোটি, 177 কোটি, এরকম ধীরে ধীরে গ্রো করছে। ইদানিং একটু ফ্ল্যাটিশ দেখা যাচ্ছে, যেটা আগে কিন্তু বেশি ছিল, তাদের ব্যবসাটা বেশি ছিল। তখন 2015-তে 1113 কোটি, 2016-তে 900 কোটি, ইদানিং কিন্তু একটু কমে গিয়েছে, তবুও তাদের রয়েছে এবং ইদানিং গ্রোথ দেখানোর চেষ্টা করছে তাদের সেলসে। প্রফিটেবিলিটি যদি দেখেন, আগে সেলস বেশি থাকলেও তারা কিন্তু প্রফিটেবল ছিল না। দেখুন নেগেটিভে ছিল, 63 কোটি মাইনাস, 41 কোটি মাইনাস, 24 কোটি মাইনাস, এরকম মাইনাস ছিল। 2022 পর্যন্ত তারা মাইনাসেই রান করছিল। তারপরে প্রথম তারা প্রফিটে এলো 2023-এ 89 কোটি প্রফিট করলো, তারপরে 35 কোটি, 31 কোটি। তো এ ধরনের মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিতে সব কিছুর মধ্যেই ভোলাটিলিটি পাবেন। তো মানে টাটা গ্রুপের কোম্পানি বলেই যে সব কিছু একদম ঠিকঠাক হবে, আর বিশেষ করে এ ধরনের মাইক্রো ক্যাপ কোম্পানিতে সেটা আশা করাটা কিন্তু ওটা বোকামি ছাড়া কিছু না। তো যাই হোক, ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, গত 10 বছরে 19% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, মানে সেলস গ্রোথ ধীরে ধীরে কমেছে, কিন্তু গত 3 বছরে তারা নেগেটিভ থেকে পজিটিভে এসেছে, 7%-এর মতো দেখিয়েছে তারা কম্পাউন্ডিং সেলস গ্রোথ। প্রফিট গ্রোথে আবার বেশি দেখিয়েছে, গত 3 বছরে 32%-এর মতো প্রফিটেবিলিটি দেখিয়েছে। গত 3 বছরে 59%-এর মতো কম্পাউন্ড, মানে তাদের স্টক প্রাইস সিএজিআর তাদের হয়েছে, মানে ইদানিং কিন্তু গ্রোথ এসেছে। আপনি যদি এদের দেখেন, গত বছরে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি নেগেটিভ থাকলেও তাদের শেয়ার দরে কিন্তু একটা পজিটিভিটি এসেছে, লং টার্মের কথা ভেবেই যে ভবিষ্যতে ভালো করতে পারে, কারণ ইদানিং তারা প্রফিটেবিলিটিতে নেগেটিভ থেকে পজিটিভে ফিরে এসেছে। আচ্ছা, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখতে পাবেন, মানে দেখতে যান, সেখানে কিন্তু একটা দুর্বল ব্যালেন্স শিট পাবেন, যেখানে রিজার্ভ নেগেটিভে রয়েছে 395 কোটি, কিন্তু ধীরে ধীরে যেটা বেশি ছিল আগে, মানে আগে কম ছিল তারপরে আবার বেশি হয়েছিল। 2019-20-তে তাদের রিজার্ভ 400 কোটি মাইনাস, 500 কোটি মাইনাস, ধীরে ধীরে তারা কমাচ্ছে 395 কোটি মাইনাস। আর ঋণ যদি দেখেন, ঋণ 542 কোটির মতো ঋণ দেখাচ্ছে, সেটা দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে অবশ্য কমই রয়েছে, 94 কোটির মতো মানে ঋণ রয়েছে, শর্ট টার্মেই রয়েছে, আর বাকিটা অন্য জায়গায় রয়েছে, মানে লং টার্মের ঋণটা কমই রয়েছে, খুব একটা বেশি নেই। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, দেখুন 34%-এর মতো প্রোমোটর রয়েছে, আর প্রোমোটরে পুরোটাই টাটা স্টিল লিমিটেড। দেখুন টাটা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড আর টাটা স্টিল লিমিটেডের কাছে ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে, মানে প্রোমোটরে তারাই রয়েছে, টাটা গ্রুপেরই কোম্পানি। গভর্নমেন্ট খুবই সামান্য রয়েছে, এফআইআই ইদানিং রয়েছে সামান্য পরিমাণে 0.72%, আর ডিআইরা জাস্ট নজর দিয়েছে 0.02%-এর মতো। আর পাবলিক এখনও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, 65%-এর মতো পাবলিকই রয়েছে, যদিও পাবলিকে বড় বড় ইনভেস্টরও দেখা যাচ্ছে। তো যে খুব একটা স্ট্রং না এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা।
আবার ব্যালেন্স শিটটাও খুব একটা স্ট্রং না। কিন্তু পজিটিভ ব্যাপার এটাই, তারা বিজনেসে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আগে যেখানে পরপর তারা লস করছিল, তখন নেগেটিভে ছিল 63 কোটি, 41 কোটি, 35 কোটি, 185 কোটি। তারপরে সেখান থেকে ধীরে ধীরে এখন কিন্তু পজিটিভ। গত 3 বছর ধরে কনসিস্টেন্টলি তারা প্রফিট করছে এবং প্রফিটেবিলিটিতে গ্রোথ আনার চেষ্টা করছে। আর এটা যেহেতু টাটা গ্রুপের কোম্পানি, সেহেতু কিন্তু সেটা আশা করাই যায়। আচ্ছা, এর যদি আপনি শেয়ার দরের চার্ট প্যাটার্নটা দেখেন, যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু নিচের দিকেই যাচ্ছিল। এক সময় এটা 90% মতো কারেকশনে ছিল, 90% মতো একেবারে কারেকশনে ছিল, মানে হাই থেকে দেখলে 90% মতো কারেকশনে ছিল। তো সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করেছে, লো থেকে দেখলে মোটামুটি 600-700% মতো কিন্তু রিকভার করে ফেলেছে। তো যাই হোক, এই কোম্পানিরও কী অবস্থা হয় ভবিষ্যতে সেটাই দেখার। আর বিশেষ করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি। তো এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে যতই টাটা গ্রুপের কোম্পানি হোক না কেন, যেহেতু মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি এবং জাস্ট প্রফিটে তারা এলো, প্রফিটেবিলিটিতে কনসিস্টেন্সি কতটা ধরে রাখতে পারছে, তারা গ্রোথ আসতে পারছে কিনা তাদের সেলস প্রফিটেবিলিটিতে, এগুলো অবশ্যই দেখে নিতে হয়। তো খুবই মানে মডারেট রিস্ক নিয়ে, মানে খুবই কম ক্যাপিটালে কিন্তু এ ধরনের কোম্পানিকে ট্রিট করতে হয়। তো সবচেয়ে পজিটিভ যেটা ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে, এটা টাটা গ্রুপের কোম্পানি। একসময় এরকম যদি দেখেন যে টাটা পাওয়ারের অবস্থাও কিন্তু এরকম ছিল, একটা বিশাল, কিন্তু 2012-11 পর থেকে কোনো রিটার্নই দেয়নি, 6-7 বছর নিচের দিকেই যাচ্ছিল, তারপরে ইদানিং ঘুরে দাঁড়িয়েছে। তো এই স্টকটিরও সেরকম ব্যাপার আসে কিনা সেটাই দেখার। কিন্তু ইদানিং তার শেয়ার দরে কিন্তু পজিটিভ একটা পরিবর্তনও দেখা যাচ্ছে। তো যাই হোক, এই স্টকটির আপডেট এবং পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে অনেক সময় ইন্ডিভিজুয়ালি কভার করার সময় প্রশংসা করা হয় কিংবা নেগেটিভ কথা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট আপনাদেরকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে থাকে, তাদের ডেটাগুলো তাদের অবস্থার সঙ্গে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য থাকে। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে, তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।